চলো আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব স্যালাইন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ওকে, এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটির তৃতীয় চ্যাপ্টার। আমরা অর্থাৎ সিভিল সার্ভিস ফর দেশি গাইজ এম লক্ষ্মীকান্ত প্রত্যেকটা লাইন ধরে ধরে বাংলা মানে করে বাংলা মানের বিশদ মানে বুঝতে বুঝতে আমরা কমপ্লিট করব পলিটি সাবজেক্টটা, তাতে তোমাদের যেন রিয়েলাইজেশনটা আন্ডারস্ট্যান্ডিংটা একদম ক্লিয়ার থাকে। ওকে, চলো শুরু করি আমরা। নাও, স্যালাইন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ফিচার্স মানে বৈশিষ্ট্য, স্যালাইন্ট মানে উল্লেখযোগ্য। ওকে, বিশেষ অর্থাৎ আমাদের কনস্টিটিউশনের যে উল্লেখযোগ্য বা বিশেষ বৈশিষ্ট্য সেইগুলো কি কি আমরা এই চ্যাপ্টারে পড়ব। পরিষ্কার হয়েছে? সো দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইউনিক ইন ইটস কন্টেন্টস অ্যান্ড স্পিরিট। ওকে, ইউনিক মানে ব্যতিক্রম, একমাত্র, ঠিক কি না, সবার থেকে আলাদা। হ্যাঁ, তাহলে ভারতের সংবিধানটা তার মর্মার্থে এবং তার বিষয়বস্তুর নিরিখে সম্পূর্ণ আলাদা, সকলের চেয়ে পৃথক। রাইট? দো borrowed from almost every constitution of the world, the Constitution of India has several salient features that distinguish it from the constitutions of the other countries. যদিও বিভিন্ন দেশের কনস্টিটিউশন থেকে আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশনটা নেওয়া হয়েছে বা অনেকের থেকেই বৈশিষ্ট্যগুলো আমরা আহরণ করে আমাদেরটা বানিয়েছি, তারপরেও আমাদেরটা সকলের থেকে আলাদা। ক্লিয়ার? নাও, it should be noted that at the outset that a number of original features of the constitutions as adopted in 1949 have undergone a substantial changes on account of several amendments. ওকে, কিছু অ্যামেন্ডমেন্ট দিয়েছে, 7, 42, 44, 73, 74, 97, 101তম অ্যামেন্ডমেন্ট। যে ইট শুড বি নোটেড, এটা মনে রাখা দরকার, এটা উল্লেখযোগ্য যে অ্যাট দ্য আউটসেট, আউটসেট মানে শুরু, প্রারম্ভ, সূচনা থেকে আমাদের অরিজিনাল কনস্টিটিউশনটাকে আমরা যেরকম প্রথম দিনে পেয়েছিলাম বা আমরা আমাদেরকে দিয়েছিলাম 1949-এ, এটা যেমনভাবে গৃহীত হয়েছিল, প্রথম থেকেই এটা নানা রকম সংশোধনের মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ যেটাকে আমরা অরিজিনাল কনস্টিটিউশন হিসেবে অ্যাকসেপ্ট করেছিলাম, অ্যাডপ্ট করেছিলাম, সেটাও বহুবার সেটাকে সংশোধন করা হয়েছে। ঠিক আছে, তাতে কারেকশান করা হয়েছে, এডিট করা হয়েছে, ঠিক কিনা? এই নয় যে সেটা অবিকৃতভাবে এখনও অবধি আমরা ফলো করছি, অনেকবার চেঞ্জ হয়েছে। বিশেষত 7 নম্বর, 42 নম্বর, 44 নম্বর, 73 নম্বর, 74 নম্বর, 97 নম্বর এবং 101তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এটাকে খুব বড় সড়ো রকমের রদবদল করা হয়, পরিবর্তন করা হয় সেই প্রথমে গৃহীত কনস্টিটিউশনটা। রাইট? ইনফ্যাক্ট, বস্তুত দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা কিনা 1976 সালে এসেছিল, ইজ নোন অ্যাজ মিনি কনস্টিটিউশন। 1976 সালের যে 42তম সংবিধান সংশোধনী, সেটাকে এই বলা হয় মিনি কনস্টিটিউশন। এত চেঞ্জ হয়েছিল তাতে। ওকে, ডিউ টু দ্য ইম্পর্ট্যান্ট অ্যান্ড লার্জ নাম্বার অফ চেঞ্জেস মেড বাই দ্য ভ্যারাইয়াস পার্টস অফ দ্য কনস্টিটিউশন। সেখানটায় সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে দিয়ে কনস্টিটিউশন, পুরনো বা আমাদের অ্যাডপ্টেড কনস্টিটিউশনটার এত জায়গায় এত বেশি পরিমাণে সংশোধন করা হয়েছে যে সেটাকে আমরা সেই সংশোধনীটাকেই একটা মিনি কনস্টিটিউশন ধরতে পারি বা বলে থাকি। রাইট? হাউএভার, যাই হোক, ইন দ্য কেশবানন্দ ভারতী কেস 1973, 1973-এর কেশবানন্দ ভারতী কেসে দ্য সুপ্রিম কোর্ট রুলড দ্যাট দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট
under Article 368 does not enable it to alter the basic structure of the Constitution. একটু জটিল, আগে সোজা মানেটা বলি, পরে ভেতরের মানে বলবো। 1973 কেশবানন্দ ভারতী কেসে সুপ্রিম কোর্ট এই নির্দেশ জারি করলো যে পার্লামেন্টের কনস্টিটিউশনকে সংশোধন করার যে অধিকার আর্টিকেল 368 দেয়, সেইটা পার্লামেন্টকে যে ক্ষমতাই দিক না কেন, কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, যে মূল কাঠামো, সেটা কিন্তু খণ্ড করতে পারে না। অর্থাৎ মূল কাঠামো তোমাকে বজায় রাখতে হবে। আসল কনস্টিটিউশন যে জিনিসটা, তার মূল কাঠামো যেটা, সেটা তুমি নষ্ট করতে পারো না, যতই পার্লামেন্ট তোমার হাতে ক্ষমতা থাক না কেন কনস্টিটিউশনটাকে পরিবর্তন করার। কে বললো? সুপ্রিম কোর্ট। অর্থাৎ আমরা এর থেকে কী জানলাম এইটা, যে টাইম টু টাইম, সময় সময়, প্রয়োজনে গভর্নমেন্টের অ্যাটিটিউডের উপর ডিপেন্ড করে অনেক সময় গভর্নমেন্ট পার্লামেন্টের মধ্যে দিয়ে বা পার্লামেন্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে কনস্টিটিউশনটাকে চেঞ্জ করেছে। কখনো কোনো খুব উল্লেখযোগ্যভাবে কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে, এমনকি 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটাকে বলা হচ্ছে, চেঞ্জটাকে বলা হচ্ছে ওটা নিজেই একটা মিনি কনস্টিটিউশন। কিন্তু সুপ্রিম কোর্ট সমস্ত সময়ই কোনো আইনকে চেক করে, ঠিক কি না, তার লিগ্যালিটি চেক করে যে সেটা ঠিক, সেটা সত্যি সত্যি বৈধ আইন কিনা, রাইট? সেরকম একটা চেকিংয়ের সময় 1973 সালে কেশবানন্দ ভারতীর কেস নিয়ে যখন সুপ্রিম কোর্ট রায় দিচ্ছিল, সেই রায়ের সময় সুপ্রিম কোর্ট বলল, হে পার্লামেন্ট, 368 আর্টিকেলের অনুযায়ী আর্টিকেলের ক্ষমতা তোমাকে যে দেয়া হয়েছে, তুমি সংশোধন করতে পারো কনস্টিটিউশনটাকে, তার মানে এই নয় যে তুমি কনস্টিটিউশনের মূল কাঠামোটাকেই পরিবর্তন করে দেবে। ক্লিয়ার? স্যালাইন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। আমরা এবার কি পড়ব? বৈশিষ্ট্যগুলো। দ্য স্যালাইন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাজ ইট স্ট্যান্ডস টুডে আর অ্যাজ ফলোজ। আজকে যেরকমভাবে আমরা কনস্টিটিউশনটাকে দেখি, কনস্টিটিউশনটা যে রূপে আমাদের সামনে প্রতিভাত হয়, তার বিশেষ বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। ওকে, 1 নম্বর, লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন, দীর্ঘতম লিখিত কনস্টিটিউশন। দেখো না, কনস্টিটিউশন কিছু কিছু ওয়ার্ড না ইংরেজিতেই বলা, পড়া, শোনা, বোঝা অভ্যাস করো, তাতে সুবিধা হবে। সব কিছুর বাংলাগুলো অনেক বরং কঠিন বুঝতে গেলে, যে বাংলাগুলো দরকার আমি সেগুলো বলবো, কিন্তু সবের বাংলা, সব জিনিসের বাংলা আমি চাইবো না আমি বলি বা তোমরা শোনো, তার কারণ আমি চাই তোমরা কিছু কিছু ইংরেজি টার্ম ভেতরে রপ্ত করে নাও, যাতে এক লপ্তে লিখতে পারো সেগুলো। বাংলা খুব বেশি সেগুলোর মনে রাখার, মুখস্থ করার দরকার নেই, বোঝার জন্য যতটুকু লাগবে আমি বলবো। নাও, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, দীর্ঘতম এবং লিখিত কনস্টিটিউশন। দেখো কি বলছে, কনস্টিটিউশনস আর ক্লাসিফাইড ইন্টু রিটেন লাইক দ্য আমেরিকান কনস্টিটিউশন অর আনরিটেন লাইক দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। কনস্টিটিউশন দুরকম হয়, লিখিত কনস্টিটিউশন যেমন আমেরিকায় থাকে বা চলে, এবং আনরিটেন, লেখা হয়নি, অলিখিত কনস্টিটিউশন যেমন ব্রিটেনে চলে। Okay, the Constitution of India is the lengthiest of all the written constitution of the world. ভারতবর্ষের সংবিধান পৃথিবীর যত দেশ আছে তার মধ্যে সবচেয়ে বড়। It is a very comprehensive, এটা বিস্তৃত, বিশদ, elaborate and detailed document. এটা একটা বিশদ, বিস্তৃত, সম্প্রসারিত এবং পুঙ্খানুপুঙ্খ একটা নথি। Okay, next. Originally, in 1949, the Constitution contained a preamble, 395 articles divided into 22 parts and 8 schedules. প্রথমে আমরা যখন 1949 কনস্টিটিউশনটা, যে কনস্টিটিউশনটাকে আমরা অ্যাডপ্ট করেছিলাম, সেটা বেসিক্যালি তাতে কি পার্ট ছিল, 3টে ভাগ ছিল। একটা ছিল প্রিয়াম্বেল, আর একটা 395টা আর্টিকেল ছিল, 22টা শিট, 22টা পার্টের মধ্যে, মানে 22 ভাগে 395টা আর্টিকেল ছিল। আর কি ছিল? 8টা শিডিউল ছিল। ওকে, প্রেজেন্টলি 2019-এর কথা যদি ধরা হয়, ইট কনসিস্টস এ প্রিয়াম্বেল। এটা এখন কি কি নিয়ে আছে? একটা প্রিয়াম্বেল আছে, তার মধ্যে অ্যাবাউট 470 আর্টিকেলস, অর্থাৎ যে 395টা আর্টিকেল ছিল সেটা বেড়ে এখন 470টা আর্টিকেল হয়ে গেছে। আগে 395টা আর্টিকেল 22টা ভাগের মধ্যে ধরতো বা ধরানো হতো, এখন 25টা ভাগে সেই 470টা আর্টিকেল লেখা হয়, এবং 12টা শিডিউল আগে 8টা ছিল, বেড়ে 12টা করা হয়েছে। সুতরাং কত চেঞ্জ করা হয়েছে, কত বেশি, কত সংখ্যক
নতুন নতুন আইন, নতুন নতুন ধারা, নতুন নতুন শিডিউল ইনসার্ট করা হয়েছে, নতুন ভাগ তৈরি করা হয়েছে। ক্লিয়ার? আমরা পড়বো, ডিটেলে ধীরে ধীরে পড়বো, সেটাই তো আমাদের আসল মজা, ঠিক কি না, যে আমরা সবটা পড়ে ফেলবো। চলো, the various amendments carried out since 1951 have added about 20 articles and 1 part and added about 95 articles, 4 parts and 4 schedules। ঠিক আছে, তাহলে নানা রকম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে নানা রকম আর্টিকেল ঢুকেছে, পার্ট ঢুকেছে, শিডিউল ঢুকেছে। নো আদার কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ সো মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউলস। পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে এত বেশি আর্টিকেল এবং এত বেশি শিডিউলের কনস্টিটিউশন হয় না, নেই। নেক্সট, 4 ফ্যাক্টরস হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য এলিফ্যান্টাইন সাইজ অফ আওয়ার কনস্টিটিউশন। এই যে বিশালাকার একটা আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে, তার পেছনে 4টে বড় কারণ আছে, 4টে ফ্যাক্টর আছে। কী কী সেগুলো ফ্যাক্টরগুলো? 1 নাম্বার, জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস, দ্যাট ইজ দ্য ভাস্টনেস অফ দ্য কান্ট্রি অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আমাদের যে দেশটা এত বড়, এত বিশাল এবং বিস্তৃত, তাতে প্রত্যেকটা জায়গার আলাদা রীতি, আলাদা নীতি, আলাদা বৈশিষ্ট্য, আলাদা জলবায়ু, আলাদা মাটি, আলাদা খাদ্যাভ্যাস, আলাদা জামা কাপড়, আলাদা রীতিনীতি, আলাদা সামাজিক যে ধরন ধারণ, সব আলাদা। তামিলনাড়ুর একদম প্রত্যন্ত এক জায়গায় যা নিয়ম আছে, সেটা অরুণাচল প্রদেশে সেরকম থাকবে না। বাংলায় মাংস খাওয়া স্বাভাবিক, মাছ খাওয়া কোনো সাধারণ ঘটনা, কিন্তু তুমি যদি গুজরাটে যাও সেগুলো ভয়ঙ্কর ধরনের অপরাধ। তুমি যদি রাজস্থানে যাও সেগুলো খাওয়া হয় না। ট্রাইবালরা প্রচুর মাছ মাংস খায়, কিন্তু একটা অনেক অংশের কিছু ব্রাহ্মণ রয়েছে যারা এগুলোকে স্পর্শ করে না। অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে হিন্দুদের মধ্যে মামাকে বিয়ে করার রীতি ছিল বা প্রথা ছিল, যেটা অন্য জায়গায় নেই। উত্তর ভারতে যাও, সেখানটায় সমাজ পুরুষতান্ত্রিক, পুরুষের চাপ, পুরুষরা যা বলবে, বাড়ির ছেলেরা যা বলবে সেটাই শেষ কথা। কিন্তু তুমি যদি পাহাড়ি অঞ্চলগুলোতে যাও, তুমি যদি আমাদের মেঘালয়ে যাও, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে যাও, সেখানে কিন্তু মেয়ে প্রধান সমাজ। মেয়েদের নামে রেজিস্ট্রি হয়, মেয়েদের নামে জমি জমা কেনা বেচা হয়, মেয়েদের নামে দোকান খোলা হয়, মেয়েদের নামে ব্যবসা হয়। সো আমাদের দেশের একটা নিয়ম দিয়ে সবগুলোকে, সব বৈশিষ্ট্যগুলোকে, সব মানুষগুলোকে কভার করা যাবে না। অনেক নিয়ম করতে হবে, কারণ আমাদের দেশটা অনেক বড়। সেটা একটা সবচেয়ে প্রথম এবং বড় কারণ আমাদের কনস্টিটিউশনটা তো বড় হয়ে যাওয়ার জন্যে। ক্লিয়ার? চল। বি, হিস্টোরিক্যাল ফ্যাক্টরস, ইজি দ্য ইনফ্লুয়েন্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হুইচ ওয়াজ বাল্কি। বেসিক্যালি আমাদের কনস্টিটিউশনের বেশ কিছুটা অংশ বা অনেকাংশেই 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, এবং 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা নিজেই একটা বিশাল বড় একটা ডকুমেন্ট। তো আমি যার থেকে নিচ্ছি, যাকে কপি করছি, সেটাই যদি খুব বড় হয় তো আমি নিজেও বড় হয়ে যাব। সেই জন্য কনস্টিটিউশনটা আমাদের এত বড়। 3 নাম্বার, বুঝতে পারছো তোমরা কেসটা কেন আমাদের কনস্টিটিউশনটা এত বড়, কেন পৃথিবীর মধ্যে বারবার আমরা বলছি যে সকলের থেকে নেওয়া হয়েছে, তারপরেও সকলের চেয়ে আমাদের বড় লিখিত রূপে রয়েছে। 3 নাম্বার কারণ দেখো, সিঙ্গেল কনস্টিটিউশন ফর বোথ দ্য সেন্টার্স অ্যান্ড দ্য স্টেটস। যদি এরকম হতো যে প্রত্যেকটা রাজ্য তার নিজের নিজের কেমনভাবে চালাবে, তার কিছু নিয়ম সে রাজ্যগুলোর রয়েছে, আর প্রত্যেকটা আর কেন্দ্র সে কেমনভাবে চলবে তার নিয়ম আলাদা রয়েছে, তখন কনস্টিটিউশনগুলো ছোটো ছোটো হয়ে যেত। যেমন ধরা যাক, তোমার বাড়িতে 5 জন মানুষ, আর একটা দোকানে, নটকোনার দোকানে, মুদিখানার দোকানে তোমার বাড়িতে কি খাবার খাও তার খাতা আছে, টোটাল যা বাজার করো সারা সংসারের, সারা মাসের। তো স্বাভাবিক সারা মাসের পুরো পরিবারের যে খাতাটা হবে সেটা অনেক বড় মোটা হবে। যদি এরকম হতো যে তোমরা 5 জন প্রত্যেকের নিজস্ব খাতা আছে, নিজস্ব খাতায় তোমরা নিজেদের জমা খরচ, কি কেনাকাটা করছো, কি বাকি রয়েছে সেগুলো হিসেব রাখো, তখন প্রত্যেকের জন্য খাতা ছোটো ছোটো হয়ে যেত। সকলেরটা একসাথে করছো, ওই জন্য বড়ো হয়ে গেছে। কেন্দ্র এবং রাজ্যর, এতগুলো রাজ্য, কেন্দ্র, সকলে এক ঢালায় এক নিয়মে চলবে, বা একটা বইয়ের মধ্যে সকলের নিয়ম লেখা রয়েছে, সেই জন্য বড়ো হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, ডোমিনেন্স অফ দ্য লিগ্যাল লুমিনারিজ ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি।
এবং সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্বন্ধে তোমরা পুরনো ক্লাস দেখবে, প্লে লিস্টে রয়েছে কনস্টিটিউশন অ্যাসেম্বলির ক্রিটিসিজম, যেখানে বলা ছিল যে এখানটায় অনেক বেশি আইনজ্ঞ রয়েছে, আইনের বিশেষজ্ঞ, উকিল মুকিল, এরাই সব মেনলি কনস্টিটিউশনটা সেই সময় যারা দেশটাকে চালাতো, দেশটা সেই সময়ের নেতা মন্ত্রীগুলো বা সেই সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, তারা অধিকাংশই সব লয়ার জাতীয় এরকম কিছু ডিগ্রি ছিল বা প্রফেশনে ছিল। স্বাভাবিক, অত বেশি যদি লিগ্যাল লুমিনারিজ, হ্যাঁ, যদি আইন বিশেষজ্ঞদের একটা ভরা সভায় কোনো আইন বা কোনো কিছু বই তৈরি হয়, তো তাদের নিয়ম কারণ হাজার বেশি প্যাঁচালো, বেশি জটিল, বেশি বড় হয়ে যায়। সেই জন্য আমাদের কনস্টিটিউশনটা এরকম হয়ে গেছে। ওকে, সো 4 factors we have discussed as the reason behind the elephantine size of Indian Constitution. Clear? The Constitution contains not only the fundamental principles of the governance but also detailed administrative provisions. আমাদের কনস্টিটিউশন কেবল যে মুখ্য নীতি, ঠিক কি না, সেগুলোই যে লেখা আছে তাতে না, এমনকি কেমনভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলবে সেই বিষয়েও বিশদ আকারে সেখানে লিখিত রয়েছে, সেই জন্য বড় হয়ে গেছে। Further, those matters which in other modern democratic countries have been left to the ordinary legislation or established political convention have also been included in the constitutional document itself in India. অর্থাৎ আমাদের অন্যান্য দেশে যেগুলো সাধারণ আইন করে হয়ে যায়, যেগুলো প্রচলিত নিয়মের মধ্যে দিয়েই দেশটা চালিয়ে নিতে পারে, আমাদের সেই সবগুলোও কনস্টিটিউশনে ঢোকানো হয়েছে। একটা ছোট উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন কনস্টিটিউশনে কি ঢোকানো যেতে পারে, ধরো নারী পুরুষের সমানাধিকার, এটা একটা বৈশিষ্ট্য, কনস্টিটিউশনে ঢোকানো যেতে পারে, ঠিক কি না, বা বাচ্চাদের শিক্ষার অধিকার কনস্টিটিউশনে একটা বিষয় হতে পারে। কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা বিশেষ জাতের লোককে পুকুরে নামতে দেবে না, কল ছুঁইতে দেবে না, তোমার ছায়া আমার যদি মারাই তাহলে আমি তোমাকে 10 ঘা বেত মারবো, এরকম সাধারণ সাধারণ বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য কোনো সভ্য উন্নত দেশে এরকম থাকে না। আমাদের এই সবগুলোকেও যাতে দূর হয়ে যায়, এই সবগুলো থেকেও যাতে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি, সেই জন্যে এরকম ছোট 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 বিষয়গুলোকেও কনস্টিটিউশনে ঢোকাতে হয়েছে। সাধারণ আইন করে যেগুলো দূর করা যায় না, আমাদের দেশে দূর করা যেতে পারে না, কিন্তু অন্যান্য দেশে এগুলো নিয়ে এত সমস্যা নেই। সেই জন্য আমাদের এত ছোট ছোট নিয়মগুলো, ছোট ছোট বিষয়গুলো, প্রান্তিক বৈশিষ্ট্যগুলোকেও লক্ষ্য করা হয়েছে, যাতে মানবাধিকার লঙ্ঘন না হয়, যাতে মানুষের সমতা থাকে, মানুষের বিভেদ না হয়, উঁচু নিচু ভেদাভেদ তৈরি না হয়। এত ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করে কনস্টিটিউশন ঢুকিয়ে দিয়েছে। ক্লিয়ার? নাও 2 নম্বর অপশন, drawn from various sources.